আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গণহত্যা দুর্নীতির বিচারের পর আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত জনগণের, মন্তব্য রিজভীর। ন্যায় বিচারের মাধ্যমে ফ্যাসিবাদের উত্থান ঠেকানো সম্ভব। আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না জনগণ, ফেসবুক পোস্টে জামাত আমিরের হুঁশিয়ারি। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, বিকালে প্রতিবাদী সমাবেশের ডাক। প্রথমে গণহত্যাকারীদের বিচার ও সংস্কার, তারপর গণপরিষদ নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি। বরিশালের সভায় নাহিদ ইসলাম, দলে পদবঞ্চিতদের বিক্ষোভ, হাতাহাতি। গুলশানে পুলিশ চেকপোস্টের সামনে দুর্বৃত্তদের গুলিতে ইন্টারনেট ব্যবসায়ী খুন। উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র মাদকসহ আটক 15। আদাবরে প্রতারক চক্রের 4 সদস্য গ্রেফতার। এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় আগেভাগে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। ঈদ যাত্রা অন্য বারের চেয়ে ভালো হওয়ার আশা রেল ও পরিবহন কর্তৃপক্ষের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই গণহত্যা, দুর্নীতি, লুটপাটের বিচারের পর আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে জনগণের সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী দক্ষিণখানে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রীর বিতরণ করতে গিয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনা সহ তার অনুসারীদের অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমেই ফ্যাসিবাদের উত্থান ঠেকানো সম্ভব। দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে রিজভী বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারাই সবাইকে নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে। বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চলছে অভিযোগ করে তিনি বলেন, এরই মধ্যে শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকায় সারা দেশে বিভিন্ন পর্যায়ে প্রায় 3000 নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, কিন্তু এই কথা উঠছে না যে এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কিনা। কোন পুলিশ, কোন ওসি, কোন এসি, কোন ডিসি এখানে ভূমিকা রেখেছে, কার নির্দেশে? যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? আওয়ামী লীগ পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। জামাত আমির অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, বাংলাদেশের নির্যাতিত 18 কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার, 24 শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা, একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 15 বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাত 1:45টার দিকে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের সমাবেশের সামনে শেষ হয়। এই সময় সমাবেশ থেকে শুক্রবার বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যা বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। মিছিলে শিক্ষার্থীরা ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, করতে হবে, সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, জুলাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের যারা হত্যা করেছিল এবং আন্দোলন দমাতে যারা মদদ দিয়েছিল, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কোনো পদক্ষেপ অন্তর্বর্তী সরকারকে নেয়নি। এ সময় প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো ভাবনা নেই, এমন বক্তব্যের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের সংস্কারের ভিত্তিতে নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির
আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল করেছি, তবে তা গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান রচনা বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়। বৃহস্পতিবার রাতে বরিশাল ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এর আগে স্থানীয় গণমাধ্যম, ব্যক্তি ও নেতাকর্মীদের সঙ্গে ইফতারে অংশ নেন তিনি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, দেশের ছাত্র জনতা রক্ত দিয়ে এ সরকারকে এনেছে পরিবর্তন ও বিচার পাওয়ার জন্য। এদিকে ইফতার শেষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে বের হওয়ার সময় এনসিপির পদবঞ্চিতরা নাহিদের গাড়ি আটকে বিক্ষোভ করতে থাকেন। এই সময় বরিশাল জেলা মহানগর কমিটি পুনর্গঠনের দাবি জানান তারা। নাহিদের উপস্থিতিতে দুই পক্ষের মাঝে হাতাহাতি হয়, পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মানুষ, ছাত্র জনতা রক্ত দিয়ে সরকারকে এনেছে পরিবর্তনের জন্য এবং বিচার পাওয়ার জন্য। সেই কমিটমেন্ট অবশ্যই জনগণের প্রতি সরকারের রয়েছে এবং আমাদেরও রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সেই দাবিটি জানাচ্ছি এবং আমরা মনে করি যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যেই সংস্কার, দৃশ্যমান বিচারের মাধ্যমে আমরা একটা নির্বাচনের দিকে যেতে পারবো। এবং আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঐক্যমত্য আমরা ধরে রাখবো। তবে অবশ্যই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে আপোষ করে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতায় যাব না। বিপুল পরিমাণ সরঞ্জাম ও নগদ অর্থসহ ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মিজানুর রহমান নামে একজন আইটি ব্যবসায়ীকে টার্গেট করে প্রতারকরা। কম দামে ম্যাগনেটিক কয়েন দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে কয়েক ধাপে ভুক্তভোগীর কাছ থেকে নগদ 90 লাখ টাকা ও 50 লাখ টাকার চেক হাতিয়ে নেয়। পরে ভুয়া ম্যাগনেটিক কয়েন ধরিয়ে দেয় ব্যবসায়ী মিজানুরের হাতে। প্রতারণার শিকার হয়ে এ মামলা করেন তিনি। এরপরে এ চক্রের 4 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, 4 জন আসামির মধ্যে 2 জনের নামে এর আগেও প্রতারণা ও মাদক মামলা রয়েছে। প্রতারক চক্রের যে 4 জন সদস্য, অ্যাক্টিভ সদস্য, তাদেরকে ধরেন, জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে এই যে 50 লক্ষ টাকার যে চেক এবং নগদ 19,50,000 টাকা উদ্ধার করেন, 10টি মোবাইল ফোন উদ্ধার করেন এবং এই প্রতারক চক্রের কাজের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন। তাদের পিসিপিআর বেশ কয়েকটি মামলা পেয়েছি এবং জিজ্ঞাসাবাদে আরও অনেক তথ্য পাচ্ছি যে তারা এরকম কর্মকাণ্ড আরও অনেক জায়গায় এর আগেও ঘটিয়েছে। জমে উঠেছে ঈদের কেনাকাটা। ফুটপাত থেকে শপিং মল, কেনাকাটায় বাড়তি ভিড়। চাপ বাড়ছে ব্যাংক পাড়াতেও। প্রবাসী আয়ের পরিমাণও বাড়ছে দিন দিন। ব্যবসায়ীরা বলছেন, শুধু ঈদ কেন্দ্রিক লেনদেন হয় 2.5 লাখ কোটি টাকার। অতিরিক্ত লেনদেনের কারণে গতি বাড়ছে অর্থনীতিতে। যদিও বিশ্লেষকরা বলছেন, চড়া মূল্যস্ফীতির কারণে কাঙ্ক্ষিত পর্যায়ে প্রবৃদ্ধি অর্জন হচ্ছে না ঈদের অর্থনীতিতে। শারফুল আলমের রিপোর্ট। আসছে ঈদ, বাড়ছে ব্যস্ততা। ঈদ উৎসবে চাই নতুন কিছু, আর তাই শিশু থেকে বৃদ্ধ সবাই এখন কেনাকাটায় ব্যস্ত। অতিরিক্ত বিক্রির আশায় বিক্রেতারাও নিয়েছেন আগাম প্রস্তুতি। ফুটপাত থেকে হাটবাজার, অলিগলির শোরুম থেকে নামি দামি শপিং মল, সব জায়গাতেই কেনাকাটার ধুম চলছে। ঈদ উল ফিতর এটা সবসময় কিন্তু মানুষের একটা প্রত্যাশার দিন, একটা আনন্দের দিন। যদিও ব্যবসা বাণিজ্য একটু চাপের মুখে রয়েছে, তাও পরিবারকে সাথে নিয়ে, সন্তানদের সাথে নিয়ে একটা ভালো ঈদ হবে এবং অর্থনীতি এটা চাঙ্গা হবে, এটাই আমাদের আশা। মূল্যস্ফীতি বেড়ে যায়, কিন্তু আমি আশা করি তারপরও যত কষ্টই হোক, পরিবার সন্তানদেরকে সাথে নিয়ে, বাবা মাকে সাথে নিয়ে সবাই ঈদ উদযাপন ভালোভাবে করবে। পরিবারের ঈদ কেনাকাটায় পিছিয়ে নেই প্রবাসীরাও। সন্তান, স্ত্রী, বাবা মায়ের জন্য বিদেশ থেকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি টাকা দেশে পাঠাচ্ছেন। ফলে নগদ অর্থের ব্যবহার বাড়ছে। পরিসংখ্যান বলছে 19 মাস পর্যন্ত 15,000 কোটি টাকারও বেশি প্রবাসী আয় দেশে এসেছে। 15 দিনে রেমিটেন্স এসেছে $1.66 বিলিয়ন। দ্যাট ইজ এ রেকর্ড। উই আর গেটিং দ্য বোনাসেস অন দ্য অকেশন অফ ঈদ, এবং এই টাকাগুলো কিন্তু সবকিছুই আমাদের এই ট্রানজ্যাকশনসে হয়, প্রতিফলিত হয়, এবং এটার বাজার 2 থেকে 2.5 লক্ষ কোটি টাকার কেনাবেচার ভলিউম হবে। প্রত্যেকটা ব্যাংকের মোটামুটি তারল্য ঠিক আছে, সেই তারল্যের যে সমস্যা ছিল সেটাও অনেকখানি কমিয়ে এসছে। তো আমার মনে হয় যে সব দিক থেকে ইট উইল বি ওয়ান অফ দ্য সাকসেসফুল
economic resources for the Eid. নির্দিষ্ট সীমিত আয় সেটার অধিকাংশটি চলে যাচ্ছে দৈনন্দিন প্রয়োজন মেটাতে, বাকি যেটুকু থাকছে বোনাস পাওয়া বা অন্যান্য পাওয়া সেই জায়গাটি দিয়ে হয়তো ঈদের বাড়তি কিছুটা মেটানো হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মূল্যস্ফীতিজনিত কারণে পণ্য মূল্যের উচ্চ মূল্য, এবং সেটাও আসলে ভোক্তাকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন করছে। এই বছরের ঈদটি আসলে প্রত্যাশা মাফিক এই মুহূর্তে হচ্ছে বলে মনে হয় না। ন্যূনতম যতটুকু না করলেই না এর মধ্যেই হয়তো মানুষজন এবারের ঈদটি পার করতে চাচ্ছে। এবারের ঈদে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি রেমিটেন্স আসবে বলেও আশা করছেন বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় ঈদের লম্বা ছুটিতে আগেভাগেই ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। ঈদের আগ মুহূর্তে একদিকে ট্রেনের টিকিটে বাড়তি চাপ এবং অন্যদিকে সড়কপথে যানজটের সংখ্যাও এর একটা বড় কারণ বলে জানিয়েছেন যাত্রীরা। এ অবস্থায় ঈদ যাত্রায় অন্য বাড়ির চেয়ে ভালো হওয়ার আশা করছেন রেলওয়ে ও পরিবহন কর্তৃপক্ষ। রিপোর্ট করছেন আদিল সজীব। যেন শুরু হয়েছে ঈদের ছুটি, তাই গ্রামের বাড়ি ফেরার ঢল নেমেছে স্টেশনগুলোতে। এবার ছুটিটাও একটু বেশি, বেশিরভাগ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে আরও আগেই। তাই ব্যস্ত এ নগর ছেড়ে সবুজ গ্রামে ছুটছেন রাজধানীর হাজারো বাসিন্দা। গ্রামের বাড়িতে যেতেছি, তো এর জন্য খুব ভালো লাগছে। লেটে গেলে হয়তো অনেক ভিড় থাকে, এর জন্য আগেই যাই। বলার আসলে ভাষা নাই। ঈদ তো সবার সাথে একসাথে করলে, বাবা মা আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করার আনন্দটাই অন্যরকম। ঈদের সময় অনেক বড় লম্বা একটা ছুটি থাকে, আর তখন আমরা গ্রামে যাই সব কাজিনদের সাথে একসাথে ঈদ করতে। কর্মজীবীরা কাজের কারণে আটকা পড়লেও অনেকেই পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন নির্বিঘ্নে যাতায়াতের আশায়। ঈদ যাত্রায় যাত্রী চাপের সংখ্যাকে পাশ কাটিয়ে তাই আগেভাগেই এই ঈদের হাসি ঘরমুখ মানুষের। অনেকদিন পর বাসায় যাওয়া হচ্ছে, সো একটু আনন্দ তো অবশ্যই থাকবে, একটা এক্সাইটমেন্টও আছে। এই সময়টা একটা ভিড়টা কম থাকে, ভিড়টা কম করার জন্য ওরা কমফোর্টেবল ইউজ হয়। একই অবস্থা সড়ক পথেও। ঈদের লম্বা ছুটির সুযোগে এবার ঢাকা ছাড়তে ভিড় বেড়েছে বাস কাউন্টারগুলোতে। কাগজে কলমের হিসেবে 24-25 মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে ঈদ যাত্রা শুরু হলেও এমন চিত্র ঢাকার বাস কাউন্টারগুলোতে। এতদিন তো রোজার এতটা ঢাকায় কাটালাম, এখন একটু পরিবারের সাথে বাসায় কাটাতে যাচ্ছি। প্রায় লোক 20 তারিখ থেকে যাওয়া শুরু হয়ে গেছে। 20, 21, 22, 23, 24, 25 যাচ্ছে চলে গেছে। বিআরটিএ কর্তৃক যে ভাড়া নির্ধারিত নন এসি এটাই করা আছে। এসিটা হলো ডেকোরেশন, যেরকম গাড়ি সেরকম ভাড়া। তবে এবারও ঈদ যাত্রায় এসি বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে অসন্তোষ জানালেন অনেকেই। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঈদের সময় সড়কপথে বাড়তি ভাড়া ও যানজট এড়ানোর পাশাপাশি দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে সড়কপথের পরিবর্তে মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করছে ট্রেন। কিন্তু ইঞ্জিন সংকটের কারণে ঈদের বাড়তি চাপ সামলানোই এখন বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের। এরই মধ্যে কমেছে ঈদের স্পেশাল ট্রেনের সংখ্যাও। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। তুলনামূলক সাশ্রয়ী, নিরাপদ ও ভ্রমণ আরামদায়ক হওয়ায় ট্রেনে যাত্রীর চাপ থাকে বেশি। ঈদের সময় সেই চাপ বেড়ে যায় কয়েক গুণ। এমন পরিস্থিতিতে যাত্রীর প্রত্যাশা মেটাতে প্রতি বছরই বাড়তি কিছু ব্যবস্থা নেয় রেলওয়ে। তবে ইঞ্জিন, কোচ ও লোকবল সংকটের কারণে প্রত্যাশা অনুযায়ী যাত্রীর চাপ মেটাতে পারছে না রেলওয়ে পূর্বাঞ্চল। রেলওয়ের তথ্য অনুযায়ী গত বছর পবিত্র ঈদের সময় 20টি বিশেষ ট্রেন চললেও এবার চলবে মাত্র 10টি। এর মধ্যে চট্টগ্রাম চাঁদপুর রুটে বেশি চাহিদা থাকলেও 2 জোড়ার পরিবর্তে এবার চলবে একটি। আমরা স্পেশাল ট্রেন চালাবো চাঁদপুর লাইনে, এরপরে ওই শোলাকিয়া যে ঈদের জন্য একটা চালাবো ভৈরব থেকে, আরেকটা ময়মনসিংহ থেকে, এরপরে আরেকটা আমার ঢাকা থেকে যাবে হলো দেয়ানগঞ্জ বাজার স্পেশাল যাবে। এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রী, জ্বালানি তেল সহ কন্টেইনার পরিবহন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত 116টি ইঞ্জিনের প্রয়োজন হলেও মিলছে 70টির কম। এর মধ্যে যাত্রীবাহী প্রয়োজন 72টি, কিন্তু পাওয়া যাচ্ছে 57টি। আবার পণ্য পরিবহনের জন্য প্রয়োজন 13টি, কিন্তু পাওয়া যাচ্ছে 5টি। এর সাথে ঈদকে সামনে রেখে চাহিদা বেড়েছে আরও। তবে এই বাড়তি চাহিদা সামলাতে বহরে যুক্ত হচ্ছে কিছু ইঞ্জিন সংকট আছে, ইঞ্জিনের বয়স হয়ে গেছে, তার লাইফ শেষ হয়ে গেছে, সেই কারণে এদের
মেনটেন্যান্সটা বেশি লাগতেছে। কিন্তু তারপরেও আমাদের যে সমস্ত রেলকর্মী আছে যারা ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান, তারা খুব নিরলসভাবে চেষ্টা করতেছেন। পাহাড়তলী রেলওয়ে কারখানায় গিয়ে দেখা যায় চলছে শেষ মুহূর্তের কাজ, কিন্তু লোকবলের অভাবে সঠিক সময়ে কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। বগির ভিতরে নতুন করে সিট লাগানো হয়েছে, নতুন ফ্যান লাগানো হয়েছে। নির্দিষ্ট টাইমের ভিতরে আমাদের গাড়িগুলা আউট করে দিতে পারবো। ঈদে চট্টগ্রাম থেকে ঘরমুখ মানুষের সবচেয়ে বেশি চাপ সামাল দেয় রেলওয়ে, কিন্তু এইবার তীব্র ইঞ্জিন সংকটে চ্যালেঞ্জের মুখে রেলওয়ে পূর্বাঞ্চল। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এইবারের ঈদে এই চাপ কিভাবে সামাল দিবে রেলওয়ে, এটি এখন দেখার বিষয়। চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ক্যারেজ অ্যান্ড ওয়াগান কারখানা থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। এখন আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর চালের বাজারে অস্থিরতা কমেনি। প্রতি সপ্তাহে বাড়ছে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম। ঈদের আগে বেড়ে গেছে সব ধরনের মুরগির দাম, বেড়েছে মশলার দামও। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। গত কয়েক বছর ধরে চালের বাজারে চলা অস্থিরতা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে গত এক মাসে সরু চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। দোকানিরা বলছেন মৌসুম শেষ হওয়ায় মিনিকেট ও নাজিরশাইল চালের সরবরাহ কম। মোটা স্বর্ণা চালও বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি। প্রতি বছরে আপনার সিজনের শেষ দিয়ে একটু চালের দামটা বেশি বাড়ে, কিন্তু এবার অস্বাভাবিক দাম বাড়ছে। আপনার মিনিকেট কেজিতে প্রথমে তো বাড়ছে আপনার কেজিতে 7-8 টাকা, এখন আবার কেজিতে পেতে বাড়ছে আপনার 4-5 টাকা। মিনিকেটটা অতিরিক্ত দাম বাড়ছে। মিনিট হলো ভালো মিনিট হলো 90 টাকা কেজি, আর নাজির 85-90 টাকা, নাজিরের একই অবস্থা। হঠাৎ করেই 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়ে গেছে মুরগির দাম। ব্রয়লার 220, সোনালী 320 এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 640 টাকা কেজি। তবে ডিমের দাম কমেছে ডজনে 20 টাকা। বিক্রি কম দিকে ডিমের দাম বিক্রি কমে গেছে। সোনালীটা 40 থেকে 50 টাকা বাড়ছে মাত্র 2 দিনের ব্যবধানে। মালে আমদানি কম, ঈদ কাছাইতেছে না, এখন একটু বেশি। মাছের বাজারে যেন আগুন লেগেছে। রোজা শুরুর আগ থেকেই মাছের দাম নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে। ব্যবসায়ীরা দুষছেন সরবরাহ ঘাটতিকে। মাছের বাজারে তো দাম তো অত্যাধিক দাম, মাছ তো কম, এ কারণেও দাম বেশি, সময় দাম বেশি থাকে। ঈদের আগেই বেড়ে গেছে প্রায় সব রকমের মশলার দাম। 3500 টাকার এলাচ এখন প্রায় 6000 টাকা কেজি। কেজিতে 200 টাকা বেড়ে কিসমিসের দাম এখন 650 টাকা। জিরা ছাড়া সব আইটেমের টুকটাক কিছু বাড়ছে। গোলমরিচ বাড়ছে 100 টাকা, লবঙ্গ মোটামুটি লবঙ্গ মাঝে একটু বাড়ছে ভাই, আবার কমছে। দারচিনির দাম বাড়ছে। আমদানি কম থাকলে দামটা এখানে যারা ইম্পোর্টার আছে ওরা দাম বাড়ায় দেয়। আলু, পেঁয়াজ, টমেটোর দাম নিয়ে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি থাকলেও অন্যান্য সবজির দাম চড়া। রমজানের শেষের দিকে কমেছে ছোলার দাম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সাথে যুদ্ধবিরতি নিশ্চিত করতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এই প্রস্তাব দিয়েছেন তিনি। জেলেনস্কি জানিয়েছে রাশিয়ার দখলে থাকা জাপোরি ও ঝাঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের সাথে বিস্তারিত কথা হয়েছে। বাকিগুলোরই কি আলোচনা হয়েছে তা পরিষ্কার করে বলেননি তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাজ্যে 30টি দেশের সামরিক প্রধানেরা বৈঠক করার পরই এই বিষয়টি সবার সামনে এসেছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির সুরক্ষা দিতে শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা নিয়ে বিভিন্ন দেশের সামরিক প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরও একবার। গণহত্যা দুর্নীতির বিচারের পর আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত জনগণের, মন্তব্য রিজভীর। ন্যায় বিচারের মাধ্যমে ফ্যাসিবাদের উত্থান ঠেকানো সম্ভব। আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না জনগণ, ফেসবুক পোস্টে জামাত আমিরের হুঁশিয়ারি। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, বিকালে প্রতিবাদী সমাবেশের ডাক। প্রথমে গণহত্যাকারীদের বিচার ও সংস্কার, তারপর গণপরিষদ নির্বাচন, চায় জাতীয় নাগরিক পার্টি। বরিশালের সভায় নাহিদ ইসলাম, দলে পদবঞ্চিতদের বিক্ষোভ, হাতাহাতি।
গুলশানে পুলিশ চেকপোস্টের সামনে দুর্বৃত্তদের গুলিতে ইন্টারনেট ব্যবসায়ী খুন। উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র মাদক সহ আটক 15। আদাপদের প্রতারক চক্রের 4 সদস্য গ্রেফতার। এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় আগে ভাগে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। ঈদ যাত্রা অন্য বারের চেয়ে ভালো হওয়ার আশা রেল ও পরিবহন কর্তৃপক্ষের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।